আসসালামু আলাইকুম। সাধারণ মানুষের মতামত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি ৭১-এর স্বাধীনতার যুদ্ধ নিয়ে কিছু বক্তব্য রাখব। ৭১-এর স্বাধীনতার যুদ্ধের কথা আমরা প্রায় সবাই জানি, অনেকের মুখস্থ, অনেকে পড়াশোনা করে মোটামুটি ধারণা অর্জন করেছে। তবে বিচার বিশ্লেষণ করলে ৭১-এর স্বাধীনতার যুদ্ধ নিয়ে অনেক মতামত দেখা যায়। সেক্ষেত্রে আমি কোনো ভিন্ন মতের না, বরঞ্চ স্বাধীনতার যুদ্ধের পক্ষেই কথা বলব, কারণ সেটা তো আমাদের জন্য একটা বড় গৌরব ছিল। পরাধীন থেকে আমরা স্বাধীন হয়েছি, নিশ্চয়ই এটা প্রশংসনীয়। তবে যুক্তি খাটিয়ে দেখলাম এটার পিছনে বড় ধরনের একটা গভীর ষড়যন্ত্র এবং একটা চক্র খারাপভাবে বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের কাছে, তৎকালীন প্রজন্মের কাছে উপস্থাপন করেছে। ওই উপস্থাপনার কারণেই আজকে এত মতামত, স্বাধীনতা যুদ্ধ নিয়ে এত মতামত সৃষ্টি হয়েছে, বৈষম্য সৃষ্টি হয়েছে। এবং যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা সম্মান, কৃতিত্ব এবং রাষ্ট্রীয় মর্যাদা থেকে দূরে চলে গেছে। আর যারা ভুয়া মুক্তিযোদ্ধা এবং ওই সময়কার কালোবাজারি, চাঁদাবাজ, ধান্দাবাজ, লুটতরাজের সাথে জড়িত ছিল, তারা স্বাধীনতার যুদ্ধের বড় ধরনের ভূমিকা হিসাবে পরিচালক অথবা নায়ক হিসেবে উপাধি লাভ করেছে। তবে ভাই, সত্য কখনো চাপা থাকে না। সেটা যতই দেরি হোক না কেন, সত্য ঘটনাটা জনগণের সামনে একদিন না একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে উন্মোচন করে দেওয়া হয়। আমি যদি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বলতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। ঘুরিয়ে পেঁচে কোনো কথা না বলে ক্লিয়ার কাটভাবে বলা উচিত। সেটা হলো আমাদের যখন ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন যারা মুক্তিযোদ্ধার ভূমিকা রেখেছিলেন, কেউ শহীদ হয়েছে, কেউ বীর খেতাব নিয়ে জীবিত আছে, কেউ সহযোগিতা ছিল, কেউ তাদেরকে খানা দানা বিভিন্নভাবে খোঁজ খবর দিয়ে হেল্প করছে। যেটার বাস্তব প্রমাণ দিতে গেলে 5 আগস্ট 2024 ইতিহাস। আমজনতা শব্দের অর্থ সর্বস্তরের জনগণ। এখানে রিক্সা চালকও ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্রও ছিল, গবেষকও ছিল, টিচারও ছিল, মহিলারাও ছিল, সাধারণ বাচ্চা ছেলেরাও ছিল। অথচ কেউ যুদ্ধ করে জীবন দিয়েছে আর কেউ নিষ্পাপভাবে জীবন দিয়েছে। যেরকম 3তলা বিল্ডিংয়ের ভিতরে গুলি এসে লাগছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। অতএব সবাই মুক্তিযুদ্ধে সামিল হয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে। তাদেরকে আমরা স্বীকৃতি দিতে যে অস্বীকার করবে, আমি মনে করি সে মূলত কোনো মানবতাহীন মানুষ না, এবং সে কোনো বাংলাদেশের নাগরিকও হতে পারে না। যারা অস্বীকার করে, এক কথায় বুঝে নিতে হবে তারা এই 24 জুলাই আগস্টের বিরোধিতা করতেছে, এবং তারা হয়তো কোনো না কোনো দলের কাছে বিক্রি হয়ে গেছে। ঠিক সেমভাবে 1971 সালের যুদ্ধের সময় পাকিস্তান কি ভাই শুধু হাতে যুদ্ধ করেছে, না শুধু গুলি দিয়ে যুদ্ধ করেছে? তারা ট্যাঙ্ক এনেছিল, কামান এনেছিল, বিভিন্ন ধরনের যুদ্ধের সরঞ্জাম এনেছিল। কিন্তু আমার প্রশ্ন সেটা না। আমার প্রশ্ন হলো, যুদ্ধ পরবর্তী সময় পাকিস্তানের যে জিনিসগুলো বাংলাদেশে যুদ্ধ করার জন্য এনেছিল,
গোলাবারুদ থেকে শুরু করে ট্যাঙ্ক, কামান, সেই জিনিসগুলো কোথায়? আজ পর্যন্ত এই বিষয়ে কেউ কোনো, যারা মুক্তিযুদ্ধের প্রকৃত যোদ্ধা দাবি করে, খেতাবপ্রাপ্ত, কয়েকবার মেডেল পেয়েছে, অনেক লম্বা লম্বা বক্তব্য দেয়, যে কাউকে আপনার ওই মৌলবাদী আখ্যা দিয়ে দেয়, যে কাউকেই জামাত শিবিরের আখ্যা দিয়ে দেয়, যে কাউকে রাজাকারের আখ্যা দিয়ে দেয়, তাদের উদ্দেশ্যে বলতেছি, তখন তারা কোথায় ছিল? তাদের কাছে নিউজগুলো নাই কেন? তারা জনগণের কাছে কথাগুলো বলে নাই কেন? কোথায় গেছে সেই জিনিসগুলো? কারা লুট করেছে, কারা ধ্বংস করেছে? প্রকৃত অর্থে যদি আপনি একটু সেন্সিটিভভাবে আপনি একটু জ্ঞানটা খাটান, আমি ভাই সাধারণ মানুষ, আমি কোনো বিশ্লেষকও না, কোনো রাজনীতিবিদও না, তবে আমি আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছে, যেটুকুই আমার দিয়েছে, আমি পড়ালেখা করতে এরকম করিনি, আমি ওইটুক দিয়ে বিবেক বিবেচনা করে দেখলাম। গ্রামের একটা প্রভাব বাক্য আছে যে কারো ঘর পোড়া যায়, কেউ আলু পোড়া দেয়, ঠিক সেম কাজটা যদি কেউ এই কথার সাথে একমত না হয়ে আমাকে ভুল প্রমাণিত করতে পারেন যে আপনার যুক্তি, আপনার কথা, আপনার চিন্তাভাবনার সাথে এটা সম্পৃক্ত না, তাহলে অবশ্য আমার এই ভিডিওর নিচে কমেন্টে গিয়ে আপনি কমেন্ট করে বলবেন। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, এদেশের হাজার হাজার মহিলার, মা বোনের ইজ্জত লুট করা হয়েছে, হিন্দুদের ঘরবাড়ি লুট করা হয়েছে, অনেক মুসলমানদেরকেও লুট করা হয়েছে, ঘরবাড়ি, জমি জমা, অর্থ সম্পদ, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে তুলে নেওয়া হয়েছে, তাদের ইজ্জতহানি করা হয়েছে। হ্যাঁ, এটা সত্য, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু মূলত এই কাজগুলো করছে কারা, সেই ব্যক্তিদেরকে কেউ চিহ্নিত করতে পারছেন? তাহলে আপনারা কিসের মুক্তিযোদ্ধা দাবি করেন? আপনারা যদি একটা ব্যক্তি রাজাকারের তালিকায় যাদেরকে দাঁড় করিয়েছেন, আজকে খেতাব দিয়েছেন জামাত শিবির রাজাকার, অথচ আওয়ামী লীগ সরকারের একটি খুব ষড়যন্ত্র এবং গভীরভাবে পর্যবেক্ষণ করে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আপনার একটা মুক্তিযোদ্ধার রাজাকারের তালিকা করেছিলেন, অথচ তাদের সেই তালিকার ভিতরেই তাদের 8,000 লোক, তারও কারা? রাঘব বোয়াল, যারা তারা, সে 8,000-এর ভিতরে ম্যাক্সিমাম লোকই হলো রাঘব বোয়াল, যাদেরকে ছুঁইতে গেলে আওয়ামী লীগ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। অথচ বিএনপির ভিতরে 2,000, তাদেরও মোটামুটি সম্মান আছে, তারাও কথায় কথায় রাজাকার, জামাত শিবির রাজাকার বলে, অথচ জামাত শিবিরের ভিতরে মাত্র 37 জন লোক না 38 জন লোক ছিল, এটা তারা প্রমাণ করছে। কিন্তু আমার বিশ্বাস মোটেও ছিল না, এটা তাদের লিস্টে রাখছে এই জন্য, ওই খেতাবটা দেওয়ার জন্য, ভবিষ্যতে যাতে খেতাবটা দিতে তাদের কোনো সমস্যা না হয়, কোনো ডিভাইস দাঁড় করানো লাগলে, যুক্তিতর্কে আসলে যাতে এই ডিভাইসটা দাঁড় করাতে পারে যে হ্যাঁ 38 জন তো ছিল, কিন্তু এখন সমস্যা কোথায় দেখেন, 8,000 লোক বিপক্ষে ছিল, 8,000 লোক রাজাকার ছিল, তারা হইল যুদ্ধ মুক্তিযোদ্ধার পক্ষের সৈনিক, পক্ষের দল। 2,000 যারা ছিল রাজাকারের তালিকায়, তারাও মুক্তিযোদ্ধার পক্ষের। সমস্যা শুধু এক জায়গায়, এই 37 জন লোক যেই দলের ভিতরে আছে, এই দলটা হইল মুক্তিযোদ্ধার বিপক্ষের, আর তারাই হইল বর্তমানের সমাজের, দেশের, বাংলাদেশের এবং প্রত্যেকটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তাদের ইনফেকশনের জায়গা। এই 37 জনই কিন্তু সব মিলিয়ে টোটাল যে কটা রাজনৈতিক দল আছে, সব দলের ইনফেকশনের জায়গা হলো শুধু 37 জন জামাত শিবিরের রাজাকার। আর তারা যে 9,000 প্রায় 62-63 জন লোক, 9,962 জন লোক, তারা হইল মূলত এদেশের যুদ্ধের পক্ষের লোক।
তাহলে আপনার আমার বিবেক, একটু হালকা বিবেক খাটিয়ে দেখেন, সত্যবাদী লোক যারা, তাদের উপরে কোরআনের আয়াত যদি বিশ্লেষণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আপনি প্রমাণিত করেন, তাহলে সত্যের পক্ষে যারা থাকবে তাদের উপরে বিপদ আসতেই থাকবে। নদীর স্রোতের মতো বিপদ আসবে, নদীর বুকে যে ঢেউ, ঢেউয়ের মতো উঁচা হয়ে বিপদ আসবে, পাহাড়ের মতো গোলাকার হয়ে বিপদ আসবে, আকাশের সেই কালো জমানো মেঘের মতো বিপদ আসবে, কিন্তু হালকা হালকা একটু বাতাসে ওই বিপদ কেটে যাবে। এটাই ইসলাম ধর্মের সমস্ত কোরআন হাদিসের যেই রিপোর্ট এবং কোরআন হাদিসের বাস্তব প্রমাণ ব্যাখ্যা দিলে আপনার এটাই পাওয়া যায়। তবে দেখেন, 9,962 কিংবা 63 জন লোক বাংলাদেশের রাজাকারের তালিকায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, কিন্তু তারাই আবার সংসদে গিয়ে, পবিত্র স্থানে গিয়ে রাজাকারের বিরুদ্ধে স্লোগান দিছে, রাজাকারের বিরুদ্ধে আইন পাশ করছে। অথচ যে আইনে বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচার হওয়ার কথা, সে আইন কিন্তু এখনও বাংলাদেশ সংবিধানে অনুমতি তো পায় নাই। অথচ ওই আইন দিয়া অনেকগুলা নিষ্পাপ লোককে ঝুলিয়ে দিছে, ফাঁসি দিয়ে দিছে। অপরাধ যেই করবে অপরাধের শাস্তি হবে, এবং অপরাধের শাস্তি তাকে ভোগ করতেই হবে। হয়তো আপনি দুনিয়াতে প্রভাব খাটিয়ে আপনি ধরাছোঁয়ার বাইরে থাকলেন, কিন্তু মৃত্যুর পর যখন আপনাকে বলবে কুল্লু নাফসিল জায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, যখন আপনাকে কবরের মধ্যে ঢুকাবে, তখন কিন্তু আর আপনার এই দুনিয়ার ক্ষমতা, প্রভাব, চালাকি, বাটফারি কোনো কিছুই খাটবে না। তো ভাই, আমার কথা সেটা না, আমি শুধু বলতে চাচ্ছি একটা জিনিস, আমার ভিতরে কথাগুলো আমাকে খুব যন্ত্রণা দেয়, যে এটা কীভাবে সম্ভব। 10,000 লোকের তালিকার ভিতরে মাত্র 37 জন লোক একটা দলের, একটা গ্রুপের। যারা এই তালিকাটা করছে, রাজাকারের বিরুদ্ধে বড় ভূমিকা যারা রাখছে, রাজাকার দেশে রাখবে না, তাদেরকে ফাঁসিতে মেরে ফেলবে, সেই বড় দলের মধ্যেই সবচেয়ে বেশি। তারপরেও তারা বলে তারা নিষ্পাপ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় বাংলাদেশে যা হয়েছে, এগুলো মৃত মানুষকে যদি এই গল্পগুলো শোনানো হয়, মৃত মানুষ, আমি 100% গ্যারান্টিতে বলতে পারি মৃত মানুষ চমকে উঠবে ওই গল্প শোনালে। আয়নাগরের সম্বন্ধে যদি তাদেরকে শোনানো হয় গল্প কাহিনী, তারপরে গুম, নির্যাতন, জুলুম, অত্যাচার, নির্বিচারে যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল, এগুলা নাকি সব, এগুলোর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, আমি পরশুদিনের একটি প্রতিবেদনে দেখলাম ওবায়দুল কাদেরের একটা সাক্ষাৎকারে, উনি বলছিলেন স্পষ্টভাবে যে জঙ্গিরা সেনাপ্রধানের সাথে যুক্তি করে আমাদেরকে ক্ষমতা থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। বিন্দু পরিমাণ লজ্জা যদি ওনাদের ভিতরে থাকতো, তাহলে এতগুলো ছাত্র, এতগুলো মানুষ নির্বিচারে যে মারা গেছে, গুলি চালিয়েছে, হত্যা করছে, এতগুলো মানুষ পঙ্গুত্ব বরণ করছে, এদের জন্য বিন্দু পরিমাণ হইলেও সমবেদনা জানাইতো, একটু হইলেও আফসোস করতো, করা উচিত, কিন্তু সেটা করে না। সেটা না করে উল্টা বলতেছে কি, যে এরা জঙ্গলি। জঙ্গি শব্দের অর্থ বোঝেন? জঙ্গি শব্দের অর্থই তো আপনি বোঝেন না। জঙ্গি শব্দের অর্থ যদি বোঝানো হয়, তাহলে যারা সুন্দরবনের জলদস্যু যাদেরকে বলা হয়, তাদেরই দুইটা নাম, জঙ্গলি একটা, জলদস্যু একটা দিয়ে। যারা নদীর ভিতরে গিয়ে আক্রমণ করে তাদেরকে আমরা জলদস্যু বলে একটা আখ্যা দিতে পারেন। আর যারা জঙ্গলের ভিতরে গাছ কাটে এবং বাড়িঘর লুট করে নিয়ে যায়, তাদেরকে জঙ্গলি বলতে পারেন। কিন্তু আপনার অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে, তাদেরকে জঙ্গলি আখ্যা কীভাবে দেন? আপনি তো মূর্খর চেয়েও মূর্খ। এটা তো কোনো
শিক্ষিত মানুষের মুখ দিয়ে এই ধরনের কথা আসবে না। কথা বলতে গেলে ভাই অনেক বলা যায়। আবার পুরনো কথায় ফিরে আসি। বাংলাদেশের 1971 সালের যুদ্ধে বাংলাদেশের হাজারো হাজারো মা বোনদের ইজ্জত লুট করেছে, কিন্তু বিচার বিবেক খাটিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে অবশ্যই আপনার মাথার ভিতরে চলে আসবে এই লুটতরাজের সাথে সম্পূর্ণ ভারতীয় বাহিনী জড়িত। কারণ এটা সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। জুলাই আগস্টের পরে হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আমার দেশ কি নিরাপদ ছিল? নিরাপদ ছিল না। কেন নিরাপদ ছিল না? সেম হাসিনার যেই জায়গাগুলো ছিল, যে পয়েন্টগুলো ছিল, আওয়ামী লীগের যেই স্থানগুলো ছিল, চাঁদাবাজি, দখলবাজি, লুটতরাশি, সন্ত্রাসী, তাছাড়া গ্রাস করার যেই পয়েন্টগুলো ছিল, প্রত্যেকটা পয়েন্ট চ্যাম্পিয়ন যে দলটা, চ্যাম্পিয়ন দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছিল, তারা ক্ষমতা থাকতো। অবশ্য এদেশের মানুষ আবার একটু ভুলে যায়, সেই চ্যাম্পিয়ন দলটাই কিন্তু কি ওই স্থানটা গ্রহণ করেছে এবং সেই স্থানের থেকেই তারা লুটতরাস, দখল বাণিজ্য এগুলা চালিয়ে গেছে। ঠিক সেম কাজটা 1971 সালে ঘটেছিল। পাকিস্তানি হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করার পরে সাথে সাথেই কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা বিজয় মিছিল বের করেছিল। বিজয় মিছিল, কিন্তু প্রশাসনের যে ঘাঁটিগুলো, সেই ঘাঁটিগুলো তখন ইন্ডিয়ার প্রশাসনের দখলও ছিল। ওই সুযোগে তারা যুদ্ধের যত সরঞ্জামাদি ছিল সব কিছু তারা তাদের দেশে ট্রান্সফার করে দিছে। কোথায়? ইন্ডিয়াতে। যদি বড় বড় বিশ্লেষক যারা, যেরকম আমাদের পিনাকি দাদা আছে, ইলিয়াস ভাই আছে, বড় বড় সাংবাদিক যারা আছে, বিশ্লেষক যারা আছেন, আন্তর্জাতিক মহলের পরিসংখ্যান দল যারা আছেন, তাদের মাধ্যমে আপনি এখনও জানতে পারবেন ওই সমস্ত জিনিসগুলো ইন্ডিয়াতে এখনও আছে। কিছু তারা মেরামত করে কাজে লাগিয়েছে, কিছু অকাজ অবস্থায় পড়ে আছে। তাহলে তারা যদি এগুলা লুট করে নিতে পারে, তাহলে এই দেশের মা বোনদের ইজ্জত পাকিস্তানের নিচে আপনি কিভাবে বিশ্বাস করেন? আপনি কিভাবে বিশ্বাস করেন যে পাকিস্তানির এ দেশের মা বোনদের ইজ্জত লুটে নিছে? এদেশের ধন সম্পদ সব কিছু ওই সেম টাইমের মধ্যে ইন্ডিয়ার প্রশাসন এবং ইন্ডিয়ার মানুষজন বাংলাদেশে ঢুইকা ওরা আমাদেরকে সহযোগিতার নাম করে আমাদের দেশটাকে লুট করছে। আর এই কথা যারা অবিশ্বাস করেন তারাই তখনকার রাজাকারের পক্ষে ছিলেন। আজকে বিএনপির এক নেতা, যদি উনি সম্মানী ব্যক্তি, কে ওনারা সম্মান দিছে সেটা জানি না, সত্যভাবে দিছে না মিথ্যাভাবে দিছে, মুক্তিযোদ্ধা দাবি করেন, বজলু পাগলা সবাই চিনেন। উনি যদি বীর মুক্তিযোদ্ধা হয়ে থাকে, তাহলে যুদ্ধ হয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তান, ন্যায়ের অন্যায়ের বিপক্ষে। পাকিস্তান আমাদের উপর জুলুম অত্যাচার করছে, এটার বিরুদ্ধে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য যুদ্ধ করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যে অস্ত্র ধরতে পারে, মানুষ মারতে পারে, তার চোখের সামনে বাংলাদেশে স্বাধীনতার পক্ষর ক্ষমতা হয়ে দেখিয়ে, নাম ভাঙিয়ে, বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে সাইনবোর্ড লাগিয়ে 17 বছর নির্যাতন নিপীড়ন এদেশের মানুষকে বিভিন্নভাবে আয়নাগরের মতো কার্যক্রম এদেশে আনছে, যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। ওনার মতো সেই আদর্শবান ব্যক্তি কিভাবে চুপ ছিল? উনি কী করছিল তখন? ওনারা যার আদর্শে রাজনীতি করে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চন্দ্রিমা উদ্যান থেকে তার লাশ উঠিয়ে ফেলবে, জিয়া ওইখানে নাম চেঞ্জ করে ফেলবে,
তারা তো দেখলাম না রাজপথে নামে একটা বক্তব্য দিতে, কথা বলতে। এরা হলো সুবিধাবাদী লোক, এরা একদম 100% সুবিধাবাদী লোক। এরাই ভাই তখন এই ভারতীয় এজেন্টের সাথে যুক্তি করে এই দেশটাকে লুট করছে। এখন পর্যন্ত তাদের পরিকল্পনা আছে এই দেশটাকে লুট করার। ইন্ডিয়ার রয় এই দেশে কিভাবে ঢোকে? আওয়ামী লীগের সাথে রয়ের ভালো সম্পর্ক ছিল, সেটা মানলাম, আওয়ামী লীগ চলে গেছে। তো এখন কাদের উপরে ভর করে ইন্ডিয়ার রয় এই দেশে কাজ করতেছে? ইন্ডিয়ার এজেন্ট এই বর্তমানে তারা। আজকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা সামনে এসে ওনার কত বড় মানে লুজ মেমোরি হলে এই ধরনের কথা বলে যে হুজুরেরা মানুষের বাড়ি বাড়ি খায়। আমি তো মনে করি আপনার মতন একটি ব্যক্তি নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করেন, একটা বিড়ালের এক লোকমা বাদ দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই। হুজুরেরা আপনাদের মতো ব্যক্তিদের বাড়িতে যে খায় বলে আপনারা কি এই ধরনের অপরাধ করে পার পেয়ে যান? কারণ আপনার বাড়ির একবেলা খানা খেয়ে হুজুরের আল্লাহর কাছে রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে বসে মুনাজাত করে, দোয়া করে, হে আল্লাহ, যার বাড়িতে আমি খেয়েছি তার আহলে পরিবারকে তুমি হেফাজত করো। আপনার মতো লোকেরা এই চাপাবাজি করে দেশে ঘুরে বেড়াতে পারেন। এই বন্ডামি এগুলা বন্ধ করেন। আরে দেশের জনগণকে আমার ভিডিওটা যারা যারা দেখবেন সবার কাছে একটাই বিনীত অনুরোধ থাকবে, আপনারা ভাই পুরানো চিন্তাভাবনা পুরানো সিদ্ধান্ত থেকে বের আসেন, পুরানো চিন্তাভাবনা পুরানো সিদ্ধান্ত থেকে বের হয়ে আসেন। কারণ ৭১-এর পর থেকে এ পর্যন্ত ভালো কিছু দিতে পারে নাই। পক্ষের দল আসছে, বিপক্ষের দল আসছে, মিথ্যাবাদী দল আসছে, চোরের দল আসছে, যারাই আসছে অপমান, অপদস্থ, নির্যাতন, জুলুম ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি। তাই বর্তমানে আমরা নতুন করে আগামী প্রজন্মকে ভালো কিছু দেওয়ার জন্য আমাদের চিন্তাভাবনা এবং আমাদের আগামী পথ চলার রাস্তা পরিবর্তন করতে হবে। ওই পুরানো ভাঙা বগিতে যদি ভাঙা রেল লাইনে যদি আবারও বগি ট্রেন ছেড়ে দেন তাহলে ওই ট্রেন আগের মতো অ্যাক্সিডেন্ট করবে। অতএব আমরা সচেতন হইলে এ দেশের জনগণ সবাই যদি সবার স্তর থেকে সচেতন হয় তাহলে দেশের মানুষ, আগামী প্রজন্ম, দেশের ভাবমূর্তি সব কিছুই ভালো থাকবে। সেজন্য সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, সাধারণ যে জ্ঞান প্রত্যেকটা মানুষের আছে সেই জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করে আমরা পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করব। আমার কথার মধ্যে যদি কেউ মনে কষ্ট হয়ে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকে, কিংবা কারো পক্ষে বিপক্ষে যে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।